একটা আলাদা করে ভাড়া আপনাকে দিতে হয়, ঠিক আছে। তো এই সমস্ত সার্ভিস গুলো কিন্তু প্রোভাইড করে কে? আইএসপি। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে, কি হ্যাঁ শোনা স্যার। গেল? হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যাঁ। তো এই স্যার লিঙ্কটা সরে গেল। হ্যাঁ, আমি 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 স্টপ করেছি, 1 মিনিট। তো এই জিনিসগুলো কিন্তু আপনার আইএসপি প্রোভাইড করছে। এবার আইএসপি কত রকমের হচ্ছে, তো সেটা আমি বলছি, এবং সেটা বলার আগে আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দিলাম। নিশ্চয়ই আবার দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। তো দেখুন, এটা গেল আইএসপি কাকে বলে সেটা আমি বললাম, আপনারা নিশ্চয়ই এটার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এরপরের যে পোর্শনটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে আইএসপি টাইপ। দেখুন, আইএসপি এত রকমের হয়: অ্যাক্সেস প্রোভাইডার, মেল বক্স প্রোভাইডার, হোস্টিং আইএসপি, ভার্চুয়াল আইএসপি এবং ফ্রি আইএসপি, ঠিক আছে। এত রকমের আইএসপি কিন্তু আমরা পাবো, ঠিক আছে। কি কি বললাম? অ্যাক্সেস প্রোভাইডার, মেল বক্স প্রোভাইডার, হোস্টিং আইএসপি, ভার্চুয়াল আইএসপি এবং ফ্রি আইএসপি, ঠিক আছে। এবার এক এক করে এগুলোর মানে কি দেখুন। অ্যাক্সেস প্রোভাইডার মানে হচ্ছে দে প্রোভাইড অ্যাক্সেস টু ইন্টারনেট থ্রু টেলিফোন লাইনস, কেবল, ওয়াইফাই অর ফাইবার অপটিক। এরা খালি আপনাকে কি দিচ্ছে? ইন্টারনেট দিচ্ছে। কার থ্রুতে দিচ্ছে? টেলিফোন লাইনের থ্রুতে দিচ্ছে, বা কেবল লাইনের থ্রুতে দিচ্ছে, বা ওয়াইফাই বা অপটিক্যাল ফাইবার এর থ্রুতে দিচ্ছে, ঠিক আছে। এইরকম আইএসপি কে আমরা বলবো অ্যাক্সেস প্রোভাইডার, ঠিক আছে। হ্যালো, শোনা গেল? হ্যাঁ স্যার। এবার এবার এই অ্যাক্সেস প্রোভাইডার, যেমন ধরুন জিও আছে, যেমন ধরুন আপনার পাড়ার কোনো কেবল কোম্পানি হতে পারে, ঠিক আছে। অ্যালায়েন্স ব্রডব্যান্ড যেমন এরকম একটা কোম্পানি যারা ব্রডব্যান্ড সার্ভিস দেয়, ঠিক আছে, থ্রু কেবল। আবার ধরুন এয়ারটেল হতে পারে, ভোডাফোন হতে পারে, ইত্যাদি। তো এদেরকে আমরা সিম্পল বলবো অ্যাক্সেস প্রোভাইডার। এবার হচ্ছে মেল বক্স প্রোভাইডার। সার্চ প্রোভাইডার অফার মেল বক্স হোস্টিং সার্ভিসেস, অর্থাৎ আমাদেরকে মেলের মানে মেল বক্স দেয় যেখানে আমরা আমাদের মেলগুলো রাখতে পারি। এরকম আইএসপি কি আপনারা বলতে পারবেন? কোনো নাম বলতে পারবেন মেল বক্স প্রোভাইড করে? বলা যাবে? হ্যালো, হ্যালো, না স্যার, গুগল স্যার। আপনি এরকম কিন্তু প্রচুর পাবেন। নর্মালি তো আমরা দেখতেই পাই, যেমন ধরুন আমরা জিমেল যেটা পাই, সেটা কি? জিমেল যেটা পাচ্ছি, শুনতে পাচ্ছেন? আমরা যে জিমেলটা ইউজ করছি, এই জিমেলটা কে প্রোভাইড করছে? যেমন এখনই রাজেশ বাবু যেটা বললেন যে গুগল, অবভিয়াসলি গুগল। তার কারণ গুগল আমাদেরকে কি প্রোভাইড করছে? কি প্রোভাইড করছে বলুন? কি দিচ্ছে? মেল দিচ্ছে। জিমেলে আমাদের প্রত্যেকের জন্য একটা মেল বক্স কিন্তু প্রোভাইড করছে। করছে কি করছে না? করছে তো? হ্যাঁ স্যার। হ্যালো, স্যার। তেমনি ধরুন, হ্যাঁ স্যার। হ্যাঁ তেমনি ধরুন আরো অনেক কোম্পানি আছে, যেমন ইয়াহু মেল আছে, হটমেল আছে, আছে না? তো ইত্যাদি বিভিন্ন রকমের মেল আছে, এরা মেল বক্স প্রোভাইড করছে। আবার কর্পোরেট ক্ষেত্রে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার, এরা কিন্তু একটা মেল বক্স প্রোভাইডার, ঠিক আছে। তো এদেরকে আমরা বলবো মেল বক্স প্রোভাইডার, এই টাইপের আইএসপি যারা মেল বক্স প্রোভাইড করছে। Hosting ISP offers email, ঠিক আছে, and other web hosting services such as virtual machine, cloud, etc. এই ক্লাউডের কনসেপ্ট আপনারা আমি একটু আপনাদের এই কনসেপ্টটা দিয়েছিলাম, যেমন আগের দিন আপনাদের আমি দেখিয়েছি যে গুগল ড্রাইভ যেটা গুগল প্রোভাইড করছে আমাদের, সেটা কিন্তু ওয়ান টাইপ অফ ক্লাউড, ঠিক আছে। ইভেন আজকাল আরো অনেক ক্লাউড আছে, যেমন মাইক্রোসফট অ্যাজিওর, যেটা এরা কিন্তু ক্লাউড প্রোভাইড করে মানে আপনি ইচ্ছা করলে এদের কাছ থেকে মেশিন, ভার্চুয়াল মেশিন আপনি নিতে পারেন। আমি আগের দিন বলেছিলাম যে আপনার যদি মনে হয় যে আপনার কোম্পানিতে আপনি একটা মেশিনও কিনবেন না, ওদের কাছ থেকে আপনি ভার্চুয়াল মেশিন পেতে পারেন, অর্থাৎ অনলাইনে ওদের সাথে কানেক্টেড হলেই ওদের মেশিনগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবং ওরা আপনাকে স্টোরেজ সার্ভিস প্রোভাইড করবে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে ওখানে আপনি আপনার ডেটা স্টোরও রাখতে পারেন। এছাড়া ক্লাউড থেকে আরো বিভিন্ন সার্ভিস আমরা পেতে পারি, এন্টারটেনমেন্ট সার্ভিস পেতে পারি। হ্যাঁ, হয়তো কোনো গান শুনবো, গান ডাউনলোড করব, বা আমার হয়তো কোনো গান আছে সেই গানগুলোকে আমি স্টোর করবো, ইত্যাদি সার্ভিসগুলো আপনি পেতে পারেন। এবং তার বদলে আপনাকে কিন্তু যেরকম সার্ভিস আপনি নিচ্ছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু পয়সা পেমেন্ট করতে হবে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এদেরকে বলা হচ্ছে হোস্টিং আইএসপি, ঠিক আছে।
এরা এবং ইভেন এরা আপনার ওয়েব হোস্টিং সার্ভিস দেয়, ওই যে ওয়েব পেজ। আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন, তাহলে আমার মনে হয় যে আরো ইন্টারেস্টিং ব্যাপার লাগবে। যেমন আপনাদের আমি দেখাচ্ছি যে এরকম একটা কোম্পানি যারা কিন্তু আপনাকে এরকম ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে। এরকম কারো কোনো কোম্পানির নাম জানা আছে কি আপনাদের? জানা আছে? না স্যার। দেখুন, এরকম একটা কোম্পানির নাম আমি লিখছি, www.bigrock.com। এরা কি করে দেখুন। দেখি খুলছে কিনা। হ্যাঁ, খুলে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছেন? দেখুন, এই যে একটু বাদেই জেনে যাবেন, এই যে .com, .net, .in, .org, .co.in, .biz, .link, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএস নেম। এগুলো কি? এগুলো হচ্ছে একটা ডিএনএস নেম। বোঝা গেল? এই .com মানে হচ্ছে কমার্শিয়াল, অর্থাৎ যে কোনো কমার্শিয়াল কোম্পানি জেনারেলি .comটা বেশি প্রেফার করে। কারণ তার জন্য দেখুন .com এর .com দেখবেন বিভিন্ন, যেমন ধরুন Microsoft.com, দেখেছেন তো? বিভিন্ন কোম্পানির, ম্যাক্সিমাম কোম্পানি কিসে থাকে? .com এর আন্ডারে। ঠিক আছে? .net মানে হচ্ছে নেটওয়ার্ক, জাস্ট বোঝায়। .in মানে হচ্ছে ইন্ডিয়া বোঝাতে ব্যবহার হয়। .org মানে নর্মাল অর্গানাইজেশন। .mil যদি থাকে তার মানে মিলিটারি অর্গানাইজেশন। গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে .gov থাকে, দেখবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সাইট গুলো সেগুলো দেখবেন .gov, .in থাকে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটা আপনাদের আমি কেন শেখাচ্ছি না, দেখুন, এখান থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু কিনতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন ধরুন, আপনি হয়তো সাপোজ একটা কিনতে চাইছেন, ধরুন www.সৌমিত্র.com, সাপোজ আমি এটা কিনতে চাইছি। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হ্যালো, ঠিক আছে? এবার আমি এখানে সার্চ করলাম, দেখুন সার্চ করলে ও বলে দেবে যে সৌমিত্র.comটা কেউ কিনে রেখেছে কিনা। যদি কেউ কিনে রাখে তাহলে কিন্তু আপনি পাবেন না। দেখুন, ও আমাকে সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে? সৌমিত্র.org নিতে। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এবং স্যার। সেটার দাম কত? 759 টাকা 1 বছর। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং এখান থেকে আমি ইচ্ছে করলে বাই করতে পারি, এবং বাই করার পর এই যে দেখতে পাচ্ছেন, ঠিক যেভাবে আপনারা অনলাইনে পেমেন্ট করেন ঠিক সেভাবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের থ্রুতে আপনাকে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সাজেশন দিয়েছে যে কি কি আমার জন্য অ্যাভেলেবেল আছে সৌমিত্র নাম দিয়ে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। মানে আমাকে এই নামটা কিনে নেওয়া মানে কি হলো না, আমি কি বলবো, আমার এই ডোমেনটা রেজিস্টার্ড হয়ে গেল। মানে আপনি একটা, যেমন গাড়ি কিনলে আপনি একটা নাম্বার পাওয়া মানে আপনি কি হলো, মোটর ভেহিকলস দপ্তর আপনাকে চিনে গেল, তাই তো? মানে আপনি গাড়ি নিয়ে নির্ভয়ে রাস্তায় বেরোতে পারেন। ঠিক তেমনি এই নামটা পেয়ে গেলাম মানে আমি কিন্তু আমার ডোমেন নেমটা রেজিস্ট্রেশন হলো। এইবার আপনাকে একটা ওয়েব সার্ভার ভাড়া করতে হবে, বা কারো একটা সার্ভার ভাড়া দিতে পারেন, বা নিজের সার্ভার বানাতে পারেন, এবং সেখানে আপনি ওয়েব পেজটা রাখতে পারেন। এবং আপনার যখনই এটা রেজিস্ট্রেশন হয়ে গিয়ে সব কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি www.সৌমিত্র.org কেউ মারে, তাহলে কিন্তু যে ওয়েব পেজটা আপনি রেখেছেন আপনার কোম্পানি, সেটা আমরা দেখতে পাবো। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই bigrock.com, এই যে bigrock.com আপনাদের দেখালাম, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানি। দেখুন লেখা আছে, দেখতে পাচ্ছেন কি কি কাজ করে এরা। এগুলো সময় পেলে একবার একটু ঘেটে ঘেটে দেখবেন। দেখুন, এরা ক্লাউড সার্ভিসও প্রোভাইড করে। দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এরকম, এবং হেল্পলাইন নাম্বার আছে। ও হ্যাঁ, এরকম আরো কোম্পানি আছে, যেমন ধরুন, যেমন বিগ্রক বললাম, তেমনি আরেকটা কোম্পানি আছে www.godaddy.com। godaddy.com, এরাও কিন্তু একটা, এরকম আরো অনেক কোম্পানি আছে। আমি কিছু কোম্পানির নাম দেখাচ্ছি, যে godaddy.com। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? এরাও কিন্তু আপনার একটা ওয়েব হোস্টিং কোম্পানি। তো এরা এই যে যারা এরকম হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে, তাদেরকে আমরা কোন আইএসপির আন্ডারে ফেলবো? কোন আইএসপির আন্ডারে ফেলবো? হ্যালো, হোস্টিং হোস্টিং, হ্যাঁ, হোস্টিং আইএসপির আন্ডারে ফেলবো। ঠিক আছে? তো এরা হলো হোস্টিং আইএসপি। কি বোঝা গেল ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তেমনি ক্লাউড সার্ভিস প্রোভাইড করছে এরা যেমন, তেমনি ক্লাউড সার্ভিস এখন অত্যন্ত মানে জনপ্রিয় ক্লাউড সার্ভিস হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর আছে, অ্যামাজন আছে, ঠিক আছে। ক্লাউডের এখন সাংঘাতিক ডিমান্ড মার্কেটে, মানে যারা ক্লাউড যে কোর্স মানে ক্লাউডের উপর যারা কোর্স কমপ্লিট করছে তাদের খুব হাই ফাই স্যালারি, তারা মানে চাকরিতে জয়েন করতে পারে, মানে এখন ক্লাউডের বাজার আর কি। তো যাই হোক, হোস্টিং আইএসপি হচ্ছে এরা। ভার্চুয়াল আইএসপি, ভার্চুয়াল আইএসপি মানে কি, সাচ আইএসপিস অফার ইন্টারনেট অ্যাক্সেস ভায়া আদার আইএসপি সার্ভিস, মানে এরা হচ্ছে ঠিক হচ্ছে সাব ডিলারের মতো, ঠিক আছে। মানে মেন ডিস্ট্রিবিউটর, ধরুন সাপোজ এরা কারো কাছ থেকে ইন্টারনেট কিনছে, কিনে আপনাকে সাপ্লাই দিচ্ছে, যেমন আপনার পাড়ার কেবল কোম্পানি, এরা কি করছে, এরা কারো কাছ থেকে ইন্টারনেট কিনছে, বুঝতে পারছেন, কিনে কি করছে, এদের যারা কাস্টমার তাদেরকে সার্ভিস দিচ্ছে। তাহলে এরকম আইএসপি কে আমরা কি আইএসপি বলবো, ভার্চুয়াল। কি বোঝা গেল, এটাকে কি বলবো, ভার্চুয়াল আইএসপি। ওকে, হ্যালো, স্যার। কি বোঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার। তো এই আইএসপি গুলোর মধ্যে যেগুলো আমি বললাম, ঠিক আছে, এই যে আইএসপি গুলো, তো এই আইএসপি গুলোকে আমরা ভার্চুয়াল আইএসপি এগুলো হলো। এছাড়া আরেক রকমের আইএসপি আছে যেটা আমরা সবাই জানি, এটা আমার মনে হয় যে আপনারা সবাই বলতে পারবেন, সেটা হচ্ছে ফ্রি আইএসপি। ফ্রি আইএসপি মানে কি, যারা ইন্টারনেট দেওয়ার জন্য আপনার কাছ থেকে কোনো চার্জ দেয় না, এরকম কোনো আইএসপি আপনারা বলতে পারবেন, বলা যাবে? হ্যালো, ইন্টারনেট দেওয়ার জন্য কোনো চার্জ নেয় না? না, নেয় না, ইন্টারনেট দেয় অথচ কোনো চার্জ নেয় না, এরকম কোনো আইএসপি বলা যাবে? জিও, এয়ারটেল এরকম? না, জিও এয়ারটেল তো আপনার কাছ থেকে পয়সা নেয় না। স্যার ওয়াইফাই এর মাধ্যমে, হ্যাঁ বলুন বলুন। স্যার ওয়াইফাই এর মাধ্যমে যখন নেট কানেক্ট করি তখন তো এটা হয় না। আমি 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটা জিনিস পরিষ্কার করি, দাঁড়ান দাঁড়ান, আমি একটা জিনিস পরিষ্কার করি। ধরুন আপনি ভাত খাচ্ছেন, আপনি সেটা হাত দিয়ে খেতে পারেন অথবা চামচ দিয়ে খেতে পারেন। আপনি ইন্টারনেট সার্ভিস পাচ্ছেন, সেটা আপনি ওয়াইফাই এর থ্রুতে পেতে পারেন বা কেবলের থ্রুতে পেতে পারেন। সো ওয়াইফাই ব্যাপারটা, কথাটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে, মানে এই ব্যাপার নেই, ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, তো আমাকে আপনারা বলুন যে আহ, আহ, ও, এরকম কি আছে, মানে এরকম ফ্রি আইএসপির কোনো এক্সাম্পল আছে আপনাদের কাছে? মানে স্যার সোজা, সবাই দেখেছেন, সবাই ইউজ করেন, অথচ বলতে পারছেন না। স্যার বলছিলাম ট্রেনে রেলে এটা পয়সা লাগবে না একদম একদম 100%। এই যে আপনি রেলের ওয়াইফাই ইউজ করেন, তার জন্য কি আপনাকে পয়সা দিতে হচ্ছে? না স্যার, ওইটাই বললাম। আপনি প্ল্যাটফর্মে বসে, আপনি প্ল্যাটফর্মে বসে দেখবেন, হ্যাঁ, রেলের একটা ওয়াইফাই আছে, ঠিক আছে, আপনি প্ল্যাটফর্মে বসে ওয়াইফাইতে কানেক্ট করে নিয়ে আরামসে নেট করছেন। আপনাকে কি রেলকে তার জন্য টাকা প্রোভাইড করতে হচ্ছে? করতে হচ্ছে না, আজকের দিন পর্যন্ত করতে হচ্ছে না। এবার ভবিষ্যতে রেল চার্জ করবে কিনা সেটা আলাদা ব্যাপার। বা আপনি বিভিন্ন শপিং মলগুলোতে দেখবেন, সেখানে দেখবেন হটস্পট জোন আছে। হটস্পট জোন মানে কি, আপনি সেখানে গেলে ফ্রিতে আপনি কি করতে পারেন, ইন্টারনেট অ্যাক্সেস পাবেন, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এদেরকে আমরা কি বলবো, ফ্রি আইএসপি, অর্থাৎ যারা কিন্তু আপনাকে ইন্টারনেট দিচ্ছে বাট দে উইল নট চার্জ এনিথিং ফ্রম দ্য কাস্টমার। বোঝা গেল? তাহলে এরা হলো বিভিন্ন আইএসপি টাইপ। এরা হচ্ছে অ্যাক্সেস, আবারও বলছি, অ্যাক্সেস প্রোভাইডার, যারা ইন্টারনেট দিচ্ছে থ্রু টেলিফোন লাইন, কেবল ওয়াইফাই আর ফাইবার অপটিকের সাহায্যে। মেল বক্স প্রোভাইডার, যারা মেল বক্স প্রোভাইড করছে, জেনারেলি বড় বড় কোম্পানি যেগুলো আছে, ঠিক আছে, সেখানে যেমন আমি বললাম আপনাদের মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার, এরা মেল বক্স প্রোভাইড করে। মেল বক্স মানে কি, যখনই আপনি এই কোম্পানিগুলোতে জয়েন করবেন আপনার নামে একটা মেল বক্স তৈরি হয়ে যায়। যেমন ধরা যাক আইবিএম কোম্পানিতে আপনি জয়েন করেছেন, সঙ্গে সঙ্গে আপনার নামে, হ্যাঁ, ধরা যাক soumitra@ibm.com বলে একটা মেল বক্স তৈরি হয়ে যাবে, এবং আপনার নামে যা অফিসিয়াল মেল আসবে সেটা সেই মেল বক্সে জমা হবে, এবং সেখান থেকে আপনার লোকাল মেশিনে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই মেল বক্স প্রোভাইডার এক ধরনের আইএসপি। হোস্টিং আইএসপি হচ্ছে কারা, যারা আপনাকে ইমেল সার্ভিস প্রোভাইড করছে বা ওয়েব পেজ হোস্টিং দিচ্ছে বা ভার্চুয়াল মেশিন বা ক্লাউড সার্ভিস দিচ্ছে, এদেরকে বলা হবে হোস্টিং আইএসপি। ভার্চুয়াল আইএসপি কারা, যারা অন্য আইএসপির কাছ থেকে ইন্টারনেট কিনে আপনাকে সরবরাহ করছে, যেমন আপনার পাড়ার কেবল কোম্পানি হতে পারে, ঠিক আছে, যারা হয়তো অন্য কারো কাছ থেকে ইন্টারনেট কিনে আপনাকে সাপ্লাই দিচ্ছে। ফ্রি আইএসপি যারা আইএসপি, এই সমস্ত আইএসপি তারা কিন্তু ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য কোনো চার্জ নিচ্ছে না। বোঝা গেল? হ্যালো,
এবার এবার ইন্টারনেট কানেকশন টাইপ আমি আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই আপনারা মনে আছে নিশ্চয়ই, যে এত রকম ভাবে আমরা ইন্টারনেট কানেকশন করতে পারি, তাই তো? আগের দিন বলেছিলাম ডায়াল আপ কানেকশন, আইএসডিএন, ডিএসএল, মনে আছে তো? কেবল টিভি, স্যাটেলাইট, ওয়্যারলেস, বলেছিলাম তো? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইন্টারনেট কানেকশন টাইপ। আচ্ছা, এবার আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। ডিএনএস দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ডিএনএস কিন্তু এই যে আমাদের টোটাল ইন্টারনেট চলছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিএনএস এর উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা কার উপর দাঁড়িয়ে আছে? ডিএনএস এর উপর দাঁড়িয়ে আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। অনিতা পর্যন্ত এত দেরি কেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার এত দেরি রিচার্জ কেন? ছিল না, এখন আমি জাস্ট কিছুক্ষণ আগে রিচার্জ করলাম। মেসেজ করতে হবে তারপরে নেট আমাকে। কানেকশনটা একটু প্রবলেম হচ্ছিল, তাই এত লেট হয়ে গেল। মেসেজ করুন। ক্লাস শুরু হ্যাঁ হওয়ার স্যার। অন্তত বেশ কিছুক্ষণ আগে দেখে নিন। আমাকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হচ্ছে, এত দেরি করে জয়েন করলে আমাকে মানে আমাকে বারণ করতে মানে করা হচ্ছে, যারা এত দেরি করে হ্যাঁ জয়েন স্যার। করবে তাদেরকে জয়েন না করতে দিতে। কিন্তু আমি অ্যাজ এ টিচার হিসেবে সেটা পারছি না এখনো করতে। কিন্তু এটা আপনারা একটু দেখুন। হ্যাঁ স্যার, না নেক্সট টাইম হবে না আপনারা এরকম। দেখুন, কারণ টিচারের দৃষ্টিভঙ্গি থেকে আমি সেটা করতে পারি না। কারণ আমার কাছে সমস্ত স্টুডেন্টই যাতে ক্লাস করে যেন সেটা দেখতে হয়। কারণ যতটা আপনারা জানবেন তত আপনাদের ভালো, কিন্তু আপনাদের তরফ থেকেও একটা ইনিশিয়েটিভ নিন আপনারা। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। না স্যার, আমার অ্যাকচুয়ালি কালকেই নেটটা শেষ হয়ে গেছিল, আমি বুঝতেই পারি না। বুঝতে পারি না, আপনাকে করতে হবে, কারণ এগুলো অনলাইন ক্লাসের হ্যাঁ আগে আপনার রেডি থাকতে হবে। হ্যাঁ চলুন, স্যার। ঠিক না আছে। না স্যার, নেক্সট টাইম থেকে এরকম হবে না। ডিএনএস যেটা ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম কি না, কি করে ডোমেন নেম সিস্টেম? দেখুন এখানে লেখা আছে, এই লেখাটা দেখে কি কেউ কিছু বুঝতে পারছেন? ইট ইজ এ সিস্টেম হুইচ ট্রান্সলেট হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস এন্ড ভাইসি ভার্সা। মানে কিছু বুঝতে পারছেন? হ্যালো। 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 না স্যার। আচ্ছা, দেখুন, আমি প্রথম দিনই বলেছি যে নেটওয়ার্কিং পড়াবার সময় আমি বলেছি যে নেটওয়ার্কিং এ যে কোনো মেশিন যখন যুক্ত থাকে, ঠিক আছে, তখন তাদের একটা কি থাকে? একটা আইপি অ্যাড্রেস থাকে, তাই তো? আইপি অ্যাড্রেস। হ্যাঁ স্যার। থাকে তো। উইদাউট অ্যাড্রেস তো মেশিনকে খুঁজে পাওয়া যাবে কি? যাবে? না স্যার। না স্যার। উইদাউট অ্যাড্রেস কোনো মেশিনকে খুঁজতে পাওয়া যাবে না। ঠিক আছে। হুম। দেখছেন কত ইন্টারাপশন হচ্ছে? দেখুন, ক্লাস করতে করতে আমাকে বারবার জয়েন করাতে হচ্ছে। দিস ইজ নট ফেয়ার। আমি পরের দিন থেকে কিন্তু কাউকে আর দেবো না জয়েন করতে। এভাবে সম্ভব না। আজকে লাস্ট দিন, বলে দিলাম সবাইকে, লাস্ট দিন। ঠিক আছে, কারো কিছু যদি মানে আমার কিছু করার নেই। হ্যাঁ স্যার। এইভাবে বারবার মিনিমাইজ করে করে আমাকে জয়েন করাতে গেলে সমস্যা আছে, করা যাবে না। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, প্রত্যেকটা মেশিনের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে। তো সেই আইপি অ্যাড্রেস ছাড়া আমরা কিন্তু নেটওয়ার্কে কোনো মেশিনকে খুঁজে পাবো না। তাহলে ভাবুন তো, যে আমরা এত এত কোম্পানির ওয়েবসাইট দেখছি তো, ঠিক আছে, তো আমাদের কি এতগুলো কোম্পানির আইপি অ্যাড্রেস মনে রাখতে হয়? কি মনে রাখতে হয়? হ্যালো। না স্যার। ধরুন আজকে আপনি ফেসবুক খুলছেন, তো ফেসবুক যদি খুলছেন তার মানে কি ফেসবুক শুনবেন, মাঝখানে কেউ কথা বলবেন না, ভালো করে শুনুন, কারণ ব্যাপারগুলো একটু কমপ্লেক্স আছে। কিন্তু আজকে ফেসবুক যখন আপনি খুলছেন, তখন ফেসবুক খুলছেন মানে কি, আপনি ফেসবুকের ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন যে আপনি ফেসবুকের পেজটা দেখতে চান। তো ওয়েব সার্ভার পর্যন্ত আপনাকে তো পৌঁছতে হচ্ছে। তো সেই পৌঁছানোর জন্য আমাদেরকে কি ফেসবুকের ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস মনে রাখতে হচ্ছে? ইয়েস অর নো? না স্যার। না স্যার। না। আমরা কি দিচ্ছি? খালি নাম দিচ্ছি। নাম দিলে অটোমেটিক কেউ একজন তো আছেই
যে কি করছে ওই নামটাকে আইপি অ্যাড্রেসে কি করছে, ট্রান্সলেট করে দিচ্ছে, অনুবাদ করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে পার্টিকুলার সার্ভার থেকে আমার কাছে রেসপন্স চলে আসছে, তাই তো? হ্যাঁ স্যার। এই কাজটাই কে করে? এই কাজটাই করে হচ্ছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। এটা আপনাকে আমাকে করতে হয় না, এটা অলরেডি আপনাকে যে ইন্টারনেট কানেকশন প্রোভাইড করছে সেই কোম্পানির অফিসে একটা ডিএনএস সার্ভার রাখা আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো। এবং গোটা ওয়ার্ল্ডে এরকম প্রচুর ডিএনএস সার্ভার আছে যারা কিন্তু আপনার রিকোয়েস্টটাকে কি করছে, আইপি অ্যাড্রেসে কি করে দিচ্ছে, ট্রান্সলেট করে দিচ্ছে। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে যদি আপনাকে ডিএনএস কি যদি কেউ জিজ্ঞেস করে, ফার্স্টের এই কথাটা খালি মাথায় রাখবেন। যদি মানে ছোট্ট একটা কথা, যে কি করছে কি করছে কি করছে, হ্যালো, দিস সিস্টেম হুইচ ট্রান্সলেট, মানে একটা সিস্টেম আছে যেটা ট্রান্সলেট করে দিচ্ছে আইপি অ্যাড্রেসে, হ্যাঁ কিসে, নেমটাকে আইপি অ্যাড্রেসে ট্রান্সফার। মানে কি, হোস্ট নেমটাকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করছে। এবং উল্টোটাও করে, আইপি অ্যাড্রেসকে আবার যদি চায়ও হোস্ট নেমেও হোস্ট নেমে ট্রান্সলেট করছে। ট্রান্সফার করে। যদি আপনাকে কেউ বলে যে একটা উদাহরণ দিয়ে বলুন তো, তখন আপনি এটাই বলবেন যে আমরা যখন ইন্টারনেটে কোনো পেজ সার্চ করছি বা কোনো যখন সাইট খুলছি তখন আমরা কেবলমাত্র নাম দিই এবং তার বদলে কি হয়, সেই সাইটটা খুলে যায়। দিয়ে বলবেন যে আমরা তো জানি যে যে কোনো সাইট, এই যে সাইট খুলছি মানে ওয়েব পেজটা দেখছি, তো ওয়েব পেজ জমা থাকে ওয়েব সার্ভার, তার মানে নিশ্চয়ই আমি সার্ভার পৌঁছতে পারছি। তো সেই সার্ভার পর্যন্ত পৌঁছতে গেলে আইপি অ্যাড্রেস দরকার। তো সেই আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট কে করে দিচ্ছে? স্পিকারটা অফ করে দেবেন না কি রয়েছে? বলুন তো, আমি কিন্তু এখনই মানে আউট করে দেবো মিটিং থেকে। স্যার যদি বুঝতে দেবেন, পারেন। দেবেন না কি রয়েছে? স্পিকারটা অফ করো। আশ্চর্য ব্যাপার, স্পিকার কি অফ করা জানেন না নাকি আপনারা? একটু বাচ্চাদের ক্লাসে করতে হয় আমাকে। না চাচা। হ্যালো, হ্যাঁ স্যার, শোনাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার। এত ডিস্টারবেন্স করলে কি করে মানে এই জিনিসগুলো বোঝানো যাবে? যেটা কি করছে, হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করছে, ঠিক আছে? তো ডিএনএস হচ্ছে এই ব্যাপারটা। এবার ডিএনএস এর কাজ আমি বলে দিলাম যে ডিএনএস এর কি কাজ, এবং ভাইসি ভার্সা কথাটার মানে হচ্ছে ঠিক উল্টোটা, ঠিক আছে? ঠিক উল্টো কাজটাও করে, এটা হচ্ছে ভাইসি ভার্সা কথাটার মানে। এবার দেখুন, এটার স্ক্রিনশট নিশ্চয়ই আপনারা নিয়ে নিয়েছেন। এবার হ্যাঁ, ডিএনএস দেখুন, এরকম একটা ডিএনএস এর স্ট্রাকচার আছে সারা ওয়ার্ল্ডে। আপনাদের একটু আগে আমি বুঝিয়েছি, যেমন ধরুন ইয়েস, কম, গভ, এডু। এডু মানে এডুকেশন সেক্টর গুলো, যেগুলো এডুকেশন সেক্টর। ধরুন আমি যদি একটা এডুকেশন সেক্টর, ধরুন আমার একটা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, বা আমাদের একটা কলেজ আছে, তো তারও তো একটা সাইট থাকতে পারে। তো তারা জেনারেলি রেজিস্ট্রেশন করে কার আন্ডারে? এডুর আন্ডারে। ওআরজি মানে নর্মাল অর্গানাইজেশন, গভ মানে গভর্নমেন্ট। এখানে মিলটা যেমন দেয়া নেই, যদি যেমন মিল, যদি ডট মিল মানে হচ্ছে মিলিটারি অর্গানাইজেশন, যারা তারা ডট মিলের আন্ডারে রেজিস্ট্রেশন করে। এবং দেখতেই পাচ্ছেন একদম তলায় কে রয়েছে? www। বুঝতে পারছেন? হ্যালো, ওকে। হ্যাঁ স্যার। ধরুন আপনার কোম্পানির নাম সৌমিত্র.com, তাহলে আপনি কার আন্ডারে রেজিস্ট্রেশন হবেন? .com এর আন্ডারে। বুঝতে পারছেন? ঠিক আছে। তো এইভাবে একটা ডিএনএস স্ট্রাকচার থাকে, এবং এই প্রত্যেকটা যে গোল গোল জিনিস রয়েছে, যেমন এটা হচ্ছে একদম টপ, এটাকে বলে রুট। এখানেও একটা ডিএনএস সার্ভার আছে। এই সমস্ত জায়গায় একটা করে ডিএনএস সার্ভার আছে, এবং এই ডিএনএস সার্ভার গুলো কি করছে, যখনই কোনো একটা রিকোয়েস্ট আসছে, যেমন ধরুন www.microsoft.com, সেই রিকোয়েস্টটা আসবে কার কাছে? .com ডিএনএস সার্ভারের কাছে, এবং .com ডিএনএস সার্ভার তখন খুঁজে দেখবে যে তার আন্ডারে মাইক্রোসফট বলে কিছু আছে কিনা। যদি পায় তবেই আপনাকে পেজটা দেবে, আদারওয়াইজ বলবে পেজ নট ফাউন্ড। কি বলবে? পেজ নট ফাউন্ড। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ডিএনএস স্ট্রাকচার। আচ্ছা, ডিএনএস আর্কিটেকচার দরকার নেই, একটু লিখে নিন এইগুলোর মানে কি। এখানে লেখা আছে, কম মানে কমার্শিয়াল বিজনেস, এডু মানে এডুকেশন,
গভ মানে ইউএস গভর্নমেন্ট এজেন্সি, এখানে ইউএস বলেছে, আপনি নর্মাল গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট। আইএনটি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এন্টিটি, মানে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি। মিল মানে ইউএস মিলিটারি বলা আছে, এটাকে আপনি নর্মাল মিলিটারি অর্গানাইজেশন। নেট মানে নেটওয়ার্কিং অর্গানাইজেশন। ওয়ার্জি মানে নন প্রফিট অর্গানাইজেশন। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, এগুলোকে হ্যাঁ এক স্যার। কথায় বলা হয় জিটিএলডি। যদি কোশ্চেন এরকম কখনো আসে বা যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে জিটিএলডি কি, তখন বলতে হবে জেনেরিক টপ লেভেল ডোমেন। জেনেরিক টপ লেভেল ডোমেন হচ্ছে এটা। এবার লক্ষ্য করবেন যখন আপনি ইয়াহুতে ঢোকেন তখন দেখবেন এরকম লেখা হয় yahoo.co.in। ডট কো মানে কি? ডট কো মানে ডট কম। ঠিক আছে, yahoo.com.in। ডট ইন মানে কি? ডট ইন মানে হচ্ছে ইন্ডিয়া। তার মানে কান্ট্রির উপর বেস করে এরকম পাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, ইউ মানে অস্ট্রেলিয়া, ইন মানে ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। এগুলোকে বলা হয় সিসিটিএলডি। সিসিটিএলডির ফুল ফর্ম হচ্ছে, লিখে রাখতে পারেন, কান্ট্রি, সি ফর কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, তারপরে সিটার মানে হচ্ছে কোড, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, এটা হচ্ছে সিসিটিএলডি। তো এখানে বেশ কিছু সিসিটিএলডির এক্সাম্পল আপনাদের দেয়া হয়েছে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসছি www। এই যে কথাটা আপনারা দেখেন, এটা কোথা থেকে এসছে, এটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াজ ক্রিয়েটেড বাই টিমোথি বার্নার্স-লি in 1989 at CERN in Geneva. World Wide Web came into existence as a proposal by him to allow researchers to work together effectively and efficiently at CERN. Eventually it became World Wide Web. এবারে এই যে ইন্টারনেটের জন্মলগ্ন থেকে এই www ব্যাপারটা এসছে, এই www ফুল ফর্ম এবং এটা কিভাবে এসছে তার সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে www যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ডেফিনেশন কি, তো দেখুন এখানে ছোট্ট করে ডেফিনেশন দেওয়া আছে। www stands for সেকেন্ড প্যারাগ্রাফটা দেখুন। www stands for World Wide Web. A technical definition of the World Wide Web is all the resources and users on the internet that are using the hypertext transfer protocol. ঠিক আছে, তারা থাকবে কার আন্ডারে? www আন্ডারে, বোঝা গেল? ঠিক আছে, আর লাস্টের প্যারাগ্রাফটা আপনারা রাখতে পারেন অ্যাজ এ ডেফিনিশন হিসাবে। দেখুন, ইন সিম্পল টার্মস দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ ওয়ে অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন কম্পিউটার্স অন দ্য ইন্টারনেট, টাইম মানে বেঁধে রাখা, দেম টুগেদার ইনটু এ ভাস্ট কালেকশন অফ ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া রিসোর্সেস। ঠিক আছে, তার মানে www থ্রুতে আমরা কি করছি? ইনফরমেশন এক্সচেঞ্জ করছি। কোথায়? ইন্টারনেটে, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ইউআরএল মানে কি বোঝেন? হ্যালো, ইউআরএল মানে কি জানেন? ইউআরএল কোনটা? ইউআরএল স্যার ওই কোনটা বলুন? যেটাতে আমরা ব্রাউজার পেজের একদম অ্যাড্রেসের জায়গায় যেটা লিখতে হয় একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা ওয়েব ব্রাউজার যখন খুলছি, এই ব্রাউজারে আমরা এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে অ্যাড্রেস বার। কি বলা হয় এটাকে? অ্যাড্রেস বার। এই জায়গাটায় যেটা লিখছি সেটাকে বলে অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারে যেটা আমরা লিখছি, এই যে এটা হচ্ছে ইউআরএল। এটাকে কি বলা হয়? ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম কি? দেখুন লেখা আছে ইউনিফর্ম লোকেটর।
রাইট, তার মানে রিসোর্সটা কোথায় আছে? রিসোর্স মানে সম্পদ, অর্থাৎ আমি যে পেজটা খুঁজছি সেই সম্পদ বা সেই পেজটা বা সেই রিসোর্সটা কোথায় আছে সেটাকে লোকেট করে দেয়, অর্থাৎ চিহ্নিত করে দেয়। বোঝা গেল? হ্যালো, স্যার স্যার আর একবার স্যার। বলুন। সেটা মেবি হতে পারে পেজ, হতে পারে মেবি হতে পারে ইমেজ, হয়তো আমি কারো ছবি সার্চ করছি, মেবি হতে পারে কোনো অডিও, কোনো গান, মেবি হতে পারে ভিডিও বা আদার এনিথিং। ঠিক আছে, এইগুলো সবকটাকে আমরা রিসোর্স বলবো। যেমন নিচে একটা এক্সাম্পল দিয়েছে দেখুন, যেমন ধরুন www.tutorialspoint.com/internettechnology/index.html, এখানে রিসোর্স কোনটা বলুন তো? এখানে ওয়েব পেজ কোনটা? index.html। ঠিক আছে, সেটা আছে কার আন্ডারে? ইউআরএল। টেকনোলজির মধ্যে। এবং সেই ইন্টারনেট টেকনোলজিতে আবার রেজিস্ট্রেশন আছে কার মধ্যে? www.tutorialspoint.com। বুঝতে পারছেন? একটা পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছে যে কোন রাস্তার মধ্যে সেই পেজটা খুঁজে পাওয়া যাবে। বোঝা গেল? হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে index.html এইটা, এই পেজটা আছে কার মধ্যে? দেখুন, এটা আছে কার মধ্যে? ইন্টারনেট টেকনোলজি বলে যে সার্ভারটা, তার মধ্যে আছে। সেই সার্ভারটা আছে আবার কার আন্ডারে, কার রেজিস্ট্রেশনের আন্ডারে? www.tutorialspoint.com, তার আন্ডারে। হুম। এটাকে আমরা ইউআরএল বলবো। এখানে একটা ওভারভিউ অফ এ ইউআরএল, অর্থাৎ ইউআরএল এর যে বিভিন্ন পোর্শন গুলো আছে প্রত্যেকটাকে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনটা কি। দেখুন, একদম প্রথমে যেটা থাকে HTTPS, এর মানে কি জানা আছে? এটা কি কোনটা স্যার? HTTPS মানে কি? এনিবডি? হাইপার টেক্সট এ- ট্রান্সফার হ্যাঁ প্রোটোকল। প্রোটোকল। ঠিক Protocol. বলেছেন, হ্যাঁ 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 স্যার। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, HTTP আর HTTPS দুটোর মধ্যে কি ডিফারেন্স বলা যাবে? এনিবডি? কেউ বলতে পারবেন না? মানে অনেকগুলো HTTPS একসাথে বোঝানো আছে। না না না, দেখুন, এটা যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনার সিকিউরিটি ব্যাপার হয়ে যাবে। মানে আপনাকে ধরা যাক কোনো একটা কোম্পানির সাইটে আপনি ঢুকেছেন, ঢুকে সেখানে আপনাকে পার্সোনাল কোনো ইনফরমেশন দিতে হচ্ছে, যেমন ধরুন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার হয়তো কোনো কিছু জিনিস পারচেস করছেন তো আপনার ক্রেডিট কার্ড নাম্বার বা ডেবিট কার্ড নাম্বার ইত্যাদি পার্সোনাল ইনফরমেশন যে সমস্ত জায়গায় দিতে হচ্ছে। এবার দিচ্ছেন কোথায়? দিচ্ছেন তো ইন্টারনেট। তো ইন্টারনেট তো হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক যেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। তাহলে আপনার ইনফরমেশনটা তো সিকিউর থাকতে হবে, কি থাকতে হবে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে কি করে বুঝবেন যে এই সাইটটা সিকিউর কিনা? অবভিয়াসলি আপনি বুঝতে পারবেন যদি HTTPS লেখা থাকে। HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, অর্থাৎ এখানে দুটো প্রোটোকল মিশে আছে। এটা আমি একটু বাদেই প্রোটোকল বলবো যখন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে HTTP আর তার সাথে আরেকটা প্রোটোকল জুড়ে আছে, সেটা হচ্ছে SSL। এই দুটো প্রোটোকল একসাথে কাজ করে কি করছে? আপনার পেজটাকে সিকিউর করছে। লক্ষ্য করে দেখুন, আপনাদের আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন, এখানে দেখুন একটা তালার সাইন আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। কেন বলুন তো? এই যে আমি এখন এই যে গুগল মিটে যে ক্লাসটা করছি তো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা সিকিউর হ্যাঁ কানেকশন। স্যার। কি করে বুঝবো এটা সিকিউর কিনা? এই দেখুন আগে লেখা আছে কি HTTPS। ইভেন আপনি যখন মেলে ঢুকবেন দেখবেন সেখানেও দেখবেন এটা উপরে আছে HTTPS। ইভেন আপনি যখন অনলাইনে কোনো কিছু পারচেস করছেন, যেমন ধরুন ফ্লিপকার্ট বা অ্যামাজন বা কোনো কোম্পানি, অনলাইন কোম্পানি থেকে পারচেস করছেন, অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত উপরে HTTPS দেখাচ্ছে কিনা। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। দেখা যায় স্যার। হ্যাঁ, না দেখা গেলে কিন্তু আপনি যদি সেখানে কোনো দিয়ে দেন, এটা আমি পড়াবো যখন আমি সাইবার সিকিউরিটিতে যাব, আমি এইটা নিয়ে আবার কথা বলবো। এবং যদি আপনি না বুঝে সেখানে কোনো মানে সাইটটা সিকিউর কিনা না দেখেই আপনি হয়তো পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলেন, ব্যাস, তাহলেই কিন্তু আপনি মুশকিলে পড়ে গেলেন। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার। এবার এই লকটাতে কোনোদিন ক্লিক করে দেখেছেন? না স্যার, লকটাতে ক্লিক করা দেখিনি স্যার। এই দেখুন মেরে মানে দিলাম click- click। এই যে মেরে দিয়েছি ক্লিক। কেন মারেননি? মারবেন সব সময়। জানার এইগুলো না জানলে আধুনিক দুনিয়ায় প্রচন্ড মুশকিল, যে কোনো সময় হ্যাকারের খপ্পরে পড়ে যাবে।
এই দেখুন স্যার লেখা আছে, ওটাতে ক্লিক করা হয় স্যার, এই ওটাতে দেখুন, ক্লিক করা এই যে হয়নি এই যে কোনোদিন। কানেকশন ইজ সিকিউর লেখা আছে তো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। এবং এই পাশে পাশে ক্লিক করুন, এই দেখুন হুম। কানেকশন ইজ সিকিউর, ইওর ইনফরমেশন ফর এক্সাম্পল পাসওয়ার্ড অর ক্রেডিট কার্ড নাম্বার ইজ প্রাইভেট হোয়েন ইট ইজ সেন্ড টু দ্য সাইট, এখানে পরিষ্কার দেয়া আছে। হুম। তার মানে সাইটের যে হ্যাঁ, স্যার। মানে সাইট, এই কোম্পানি ওনার আপনাকে বলে দিচ্ছে যে আমার সাইটটা হচ্ছে সিকিউর, এখানে আপনি নির্ভয় দিতে পারেন, এবং এর সার্টিফিকেটটা ভ্যালিড কিনা এখান থেকে দেখতে পাচ্ছেন। কি দেখাচ্ছে তো সার্টিফিকেট ভ্যালিড? হ্যাঁ দেখাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। এবার এখানে যদি আপনি ক্লিক মারেন আপনাকে পুরো সাইট এই দেখুন ইনফরমেশন দিয়ে দিচ্ছে, কার কাছ থেকে মানে লাইসেন্স পেয়েছে, কি পেয়েছে, কত দিয়ে সার্টিফিকেট ইস্যু কবে হয়েছে, এক্সপায়ার কবে হবে, সব দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি স্যার, 22/2023 এট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এটা দেখে নেবেন, যদি দেখেন সবকিছু ঠিকঠাক তবেই যাবেন, তবেই সেখানে ইনফরমেশন দেবেন, নাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, ঠিক আছে? হ্যাঁ, স্যার। তাহলে HTTPS এটার মানে নিশ্চয়ই বোঝা গেল। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো HTTPS আছে প্রোটোকল, তারপরে আছে www, এটা হচ্ছে সাবডোমেন, এটার অতি অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, একটা পুরো ইউআরএল এর কোনটার কি মানে সেটা এখানে মানে দেয়া হয়েছে একটা এক্সাম্পল। www হচ্ছে সাবডোমেন, তারপর ধরুন কোম্পানিটার মানে সাইটটার নাম হচ্ছে computerhope.com, এটা হচ্ছে ডোমেনের নাম। তারপর ধরুন আছে স্ল্যাশ দিয়ে জার্গান, জার্গান মানে হচ্ছে ডিরেক্টরি, অর্থাৎ ডিরেক্টরি মানে ফোল্ডার, কার আন্ডারে এই ওয়েব পেজটা আছে url.html, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। এটা হলো একটা ইউআরএল এর ওভারভিউ, অর্থাৎ একটা ইউআরএল বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নিশ্চয়ই নিয়ে নিয়েছেন এটার ইনফরমেশন। আচ্ছা, এটা আমি আর বললাম না, কারণ এগুলো আমি অলরেডি বলে দিয়েছি। দু রকম ইউআরএল হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল, ঠিক আছে? অ্যাবসলিউট ইউআরএল ইজ কমপ্লিট অ্যাড্রেস অফ এ রিসোর্স অন দ্য ওয়েব, এটা হচ্ছে একটা কমপ্লিট অ্যাড্রেস, একটা ওয়েবসাইট মানে একটা পেজের কমপ্লিট অ্যাড্রেস দেওয়া আছে এখানে। যেমন একটু আগে যেটা আপনারা দেখলেন HTTPS বা HTTP দিয়ে যে টোটালটা, এটা হচ্ছে, এটাকে আমরা কোন ধরনের ইউআরএল বলবো? এটাকে আমরা বলবো অ্যাবসলিউট ইউআরএল। মনে থাকবে এটা কি ধরনের ইউআরএল? অ্যাবসলিউট ইউআরএল। ওকে, হ্যালো। হ্যাঁ স্যার। নেক্সট আমরা দেখুন রিলেটিভ ইউআরএল। রিলেটিভ ইউআরএল মানে হচ্ছে পার্সিয়াল অ্যাড্রেস অফ দ্য ওয়েব পেজ, ঠিক আছে? এখানে হয়তো পুরো অ্যাড্রেসটা নেই, হয়তো আপনার এইটুকুটা আছে, ঠিক আছে? এটাকে আমরা বলবো পার্সিয়াল অ্যাড্রেস। তো এটাকে আমরা কি নামে ডাকবো? এটাকে ডাকবো হচ্ছে রিলেটিভ ইউআরএল। বুঝতে পারছেন? এটা কোথায় দেখতে পাওয়া যায়? যেমন ধরুন আপনি যখন একটা কোনো সাইটের সাব সাইটে ঢুকবেন, তখন সেই সাব সাইটের যে অ্যাড্রেসটা দেখাবে সেটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। কি আমার কথাটার মানে বোঝা গেল? হ্যালো, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমার মনে হয় যে আপনাদের ঠিকঠাক বোঝা যায়নি, তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। হুম। দেখুন, সাপোজ আমি www, ভালো করে লক্ষ্য করবেন, www.microsoft.com, microsoft.com এখানে ঢুকছি। এই মাইক্রোসফট.কম এর আন্ডারে ধরুন আমি প্রোডাক্টে ঢুকবো, অর্থাৎ মাইক্রোসফট.কম এর প্রোডাক্ট কি আছে সেখানে ঢুকবো। কি বোঝা গেল? হ্যালো, তাহলে স্ল্যাশ দিয়ে কি লিখলাম? প্রোডাক্ট, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এন্টার দিলাম, তো দেখুন আমি এখন কোথায় ঢুকে যাচ্ছি? প্রোডাক্টে। এখন এখানে কোথায় ঢুকেছি? প্রোডাক্টে। তাহলে এই পেজটা কি? এই পেজটা কি? এই পেজটা এখন সাময়িকভাবে বন্ধ আছে, তো এই পেজটা কি? এই পেজটা কি বলুন? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রিলেটিভ ইউআরএল। এটাকে কি বলবো আমরা? রিলেটিভ ইউআরএল। যেমন ধরুন আমি যদি এখানে এই লিঙ্কে ক্লিক করি, তার মানে যখন এখানে একটা পেজে আমি ঢুকছি, তাহলে এই পেজটা আমাদের কি হলো? এটা হলো রিলেটিভ ইউআরএল।
বুঝতে পারছেন? পার্শিয়াল পেজের অ্যাড্রেস, ঠিক আছে? হ্যালো, হুম। হ্যাঁ স্যার। তাহলে এটা হ্যাঁ, হলো স্যার। দু রকম ইউআরএল। এটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। ঠিক আছে তো? তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসছি নেক্সট পোর্শনে, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের খুব সামান্য জিনিস আপনারা মনে রাখবেন, তার কারণ যেহেতু আপনারা মানে অপারেটিভ লেভেলে আছেন, ঠিক আছে? কারণ যারা নেটওয়ার্কিং লেভেলে যাবে তাদের আইপি অ্যাড্রেস নিয়ে আরো অনেক পড়াশোনা করতে হয়। যেটুকু না জানলেই নয়, সেটুকু আপনাদের জানতে হবে যে আইপি অ্যাড্রেস জেনারেলি হচ্ছে কি না একটা লজিক্যাল অ্যাড্রেস। যে কোনো নেটওয়ার্কে একটা যে কোনো মেশিনকে চিনবার জন্য এই আইপি অ্যাড্রেস ইউজ হয়। আইপি অ্যাড্রেস দু রকমের হয়, একটা ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে যেটা আপনার মেশিনের ইনবিল্ট থাকে, অর্থাৎ ল্যান্ড কার্ডে ইনবিল্ট থাকে। আর লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে আইপি অ্যাড্রেস যেটা, এটা আবার দু রকম হয়, একটা ভার্সন 4 একটা ভার্সন 6, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যালো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আরেকবার বলুন। আইপি অ্যাড্রেস দু রকমের, মানে অ্যাড্রেস জেনারেলি যদি আপনাকে জিজ্ঞেস করা হয় অ্যাড্রেস ক রকমের, তাহলে অ্যাড্রেস হচ্ছে দু রকমের, একটা ফিজিক্যাল একটা লজিক্যাল। অনেকটা আমাদের বাড়ির, যদি ধরুন সাপোজ কোন একটা বাড়ির মানে অ্যাড্রেস হচ্ছে 2/3 এসএন রোড, কলকাতা 25, তাহলে 2/3 এসএন রোড যেটা, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে একদম পার্টিকুলার বাড়িটার অ্যাড্রেস। আর কলকাতা 25টা দেখা হচ্ছে কি জোন, অর্থাৎ কোন জোনে বাড়িটা রয়েছে, ঠিক আছে? তো এই কলকাতা 25টাকে আপনারা আইপি অ্যাড্রেস হিসেবে ভাবতে পারেন। তো ঠিক তেমনি একটা কম্পিউটারে যখন কোনো আইপি কোনো অ্যাড্রেস দেওয়া হয়, তার দুটো ভাগ, একটা ফিজিক্যাল পার্ট একটা লজিক্যাল পার্ট। ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে একটা মেশিনের ইনবিল্ড অ্যাড্রেস, যেটা একটা মেশিনের ল্যান্ড কার্ডের সাথে ইনবিল্ড থাকে, নেটওয়ার্ক কার্ডের সাথে, বা নেটওয়ার্ক যে অনবোর্ড নেটওয়ার্ক কার্ড থাকে তার সাথে ইনবিল্ড থাকে। আর একটা অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল, যেটা আমাদেরকে দিতে হয় বা যেটা আমাদেরকে আইএসপি দিতে বলে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দু রকমের, একটা ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6। একটা হচ্ছে 32 বিটের আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে 128 বিটের আইপি অ্যাড্রেস। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট দেখে নিন, এটা কিন্তু স্ক্রিনশট নেবেন। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি এই জায়গাটাতে, আইপি অ্যাড্রেসের ক্লাস একটু জেনে রাখুন। কত রকমের ক্লাস হয় আইপি অ্যাড্রেসের দেখতে পাচ্ছেন? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, এই এত রকম ক্লাসের আইপি অ্যাড্রেস হয়। এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ক্লাসের রেঞ্জ কত সেটা দেয়া আছে এখানে। ক্লাস এর রেঞ্জ হচ্ছে জেনারেলি 0 থেকে 127, তার মধ্যে 0 আর 127 আমরা ইউজ করতে পারি না, তো অ্যাকচুয়ালি আমরা পাই হচ্ছে 1 থেকে 126। 128 থেকে 191 হচ্ছে ক্লাস বি রেঞ্জ। ক্লাস সি রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, ক্লাস ডি হচ্ছে 224 থেকে 239 এবং ক্লাস ই হচ্ছে 240 থেকে 255। এর মধ্যে ক্লাস ডি আর ক্লাস ই আমরা জেনারেলি ইউজ করি না। জেনারেলি মেশিনের আইপি হিসাবে ক্লাস এ বা ক্লাস বি বা ক্লাস সি আমরা ইউজ করি। আমরা ইউজ করি মানে আমাদের আইএসপিটা ইউজ করে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার প্রশ্ন একটা হতে পারে যে স্যার বুঝবো কি করে যে আইপি অ্যাড্রেসটা ক্লাস এ না ক্লাস বি না ক্লাস সি, ঠিক আছে? তো তার জন্য আমি আপনাদের একটা জিনিস বলছি। আপনারা, আমি এটা দেখুন, আমি একটা ওয়ার্ড ফাইলে কিছু একটা লিখছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। ধরুন একটা অ্যাড্রেস আছে 192.168.100.40, ধরুন এরকম একটা অ্যাড্রেস আছে। সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তো? হ্যালো, পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হচ্ছে এরকম, ধরুন আপনি একটা মেশিনের আইপি অ্যাড্রেস দেখলেন, কি করে বুঝবেন যে এটা কোন ক্লাসের? প্রথম নাম্বারটা লক্ষ্য করুন, কত আছে? 192, তাই তো? হ্যাঁ স্যার। আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। এটা হ্যাঁ কোন স্যার। রেঞ্জে পড়ছে? কোন রেঞ্জে? দেখুন, ক্লাস সি, তাই তো? কোন রেঞ্জে পড়ছে এটা? ক্লাস সি। ক্লাস ব্যাস ব্যাস, তার মানে এটা কোন 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 ক্লাসের আইপি? এটা হচ্ছে আপনার ক্লাস সি এর আইপি।
অর্থাৎ প্রথম নাম্বারটা দেখে আপনি বুঝে যাবেন যে এটা কোন ক্লাসের আইপি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইভাবে আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল ক্লাস অফ আইপি অ্যাড্রেস। কোথা থেকে ক্লাস অফ আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাবো, বা আইপি অ্যাড্রেস কোথা থেকে দেখতে পাবো, সেটা আমি এক্ষুনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের সাথে দেখবেন একটা সাবনেট মার্কস থাকে। এখানে সেই সম্বন্ধে বলা হয়েছে যে ক্লাস এর সাবনেট মার্কস, ক্লাস বি এর সাবনেট মার্কস, ক্লাস সি এর সাবনেট মার্কস কি আছে। ক্লাস ডি আর ক্লাস ই জেনারেলি রিজার্ভ থাকে কার জন্য? মাল্টিকাস্টিং এর জন্য। আর ক্লাস ই এক্সপেরিমেন্টাল বা রিসার্চ পারপাসে ইউজ করা হয়, যার জন্য আমি বলেছি ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি জেনারেলি আমরা মেশিনের ক্ষেত্রে ইউজ করি। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। জাস্ট আইডিয়া রাখবেন, মুখস্থ করার কোনো ব্যাপার নেই। কিছু আইপি অ্যাড্রেস আছে যেগুলো প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা কিন্তু খুব ভালো করে একটু মাথাটার মধ্যে ঢোকাবেন। সেটা হচ্ছে যে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর পাবলিক আইপি অ্যাড্রেস, দু রকম আইপি অ্যাড্রেস আছে। পাবলিক আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেটে যে অ্যাড্রেসের সাহায্যে আমরা ইন্টারনেটে যোগাযোগ করছি। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে যে আমার নিজস্ব ল্যান, অর্থাৎ আমার মেশিনগুলো যে আইপি অ্যাড্রেসে কানেক্টেড আছে, মানে নিজেদের মধ্যে। এটা যদি দুটো অ্যাড্রেস যদি এক না হতো, তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে আমার এখান থেকে আপনার পাবলিক অ্যাড্রেস যদি আমি জেনে যাই, তাহলে আপনার মেশিনে কিন্তু আমি ইচ্ছা করলে ঢুকে যেতে পারবো। কিন্তু নর্মালি আপনি কিন্তু পারবেন না। আপনি যদি চান আপনার মেশিন থেকে আমার মেশিনে ঢুকতে, আপনি কিন্তু পারবেন না। আমার পাবলিক অ্যাড্রেস জানলেও আপনি পারবেন না, কারণ আমার মেশিনে দুটো অ্যাড্রেস থাকে। একটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, যেটার সাহায্যে আমি ল্যানে যোগাযোগ করি, অর্থাৎ আমি অন্যান্য আমার ঘরের যেগুলো অন্যান্য মেশিন আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য প্রাইভেট অ্যাড্রেস। আর ইন্টারনেটে কানেক্টেড হওয়ার জন্য যেটা আইএসপির কাছ থেকে আমরা পাই, সেটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। এটা না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যেত, যে কারোর মেশিনে ঢুকে যেতে পারত। তো দেখুন, আমি দেখাবো সে সত্যি এরকম থাকে কিনা। লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ, অর্থাৎ প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ক্লাস এ, দ্বিতীয়টা হচ্ছে ক্লাস বি, তৃতীয়টা হচ্ছে ক্লাস সি। বোঝা গেল? ক্লাস এ হচ্ছে প্রথমটা, ক্লাস বি হচ্ছে দ্বিতীয়টা, এবং ক্লাস সি হচ্ছে তৃতীয়টা। অর্থাৎ আমি একটু আগে যেটা আপনাদের দেখালাম ওয়ার্ড ফাইলে লিখে 192.168, সেটা কোন ধরনের আইপি অ্যাড্রেস? পাবলিক না প্রাইভেট? অবশ্যই প্রাইভেট আইপি অ্যাড্রেস। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আপনারা বলুন আইপি অ্যাড্রেস কোথা থেকে দেখতে পাওয়া যায়? বলা যাবে? নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এটা মনে হয় আমি আগে বলেছিলাম। হ্যাঁ, আরেকবার আমি বলে দিচ্ছি, তার কারণ যে কোনো জায়গায় কাজ করতে গেলে কোনো কারণে যদি ইন্টারনেট না পান, তাহলে আইএসপি আপনাকে বলবে যে আপনার আইপি অ্যাড্রেস কি আছে বলুন তো, বা আপনাকে চেক করে নিতে হবে যে আইএসপি যে অ্যাড্রেস গুলো দিয়েছে সেই অ্যাড্রেস গুলো আপনি এখানে পুট করা আছে কিনা ঠিকঠাক। তো দেখুন, এখানে ল্যানের একটা আইকন আছে, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে তো ল্যানের আইকন। হ্যালো, হ্যাঁ স্যার। এখানে রাইট ক্লিক করবেন। যদি এই আইকনটা দেখতে না পান, ধরুন এই আইকনটা দেখতে পাচ্ছেন না, কি করে এই আইকনটাকে আবার দেখতে পাওয়া যায় জানা আছে? বাদিকে অ্যারোটার থেকে স্যার হাইড বান। হ্যাঁ, এখান থেকে আমি দেখিয়েছিলাম। এখানে কাস্টমাইজ থেকে যদি আপনি এটা যদি কেউ হাইড করে দেয়, এখান থেকে হাইড আইকন দিয়ে ওকে করে দেয়, তাহলে আর এটা দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? ঠিক আছে? যদি না দেখতে পাওয়া যায়, তখন আপনি কি করবেন? তখন এখান থেকে আবার নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? কাস্টমাইজ। ঠিক আছে? যেটা নেই সেই জায়গায় যাবেন, নেটওয়ার্কে গিয়ে শো আইকন। ওকে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। আমি বললাম ঠিকঠাক কিনা আগে দেখি। হ্যাঁ স্যার। না, হাইডে আছে, আমি ওকে করিনি। শো আইকন এন্ড নোটিফিকেশন, ওকে, এই যে চলে এসছে। ঠিক আছে? এবার এখানে রাইট ক্লিক করবেন। প্রত্যেককে আমি বলছি স্টেপটা লিখে নেবেন যদি না জানা থাকে, আর জানা থাকলে ঠিক আছে। ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখানে যেতে হবে। এখানে গিয়ে যাওয়ার পর
এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি ইন্টারনেটে কানেক্টেড আছেন কিনা। দেখুন লাইনটা পরিষ্কার দেখাচ্ছে। যদি দেখেন এখানে ক্রস দেখাচ্ছে, ইন্টারনেটের আগে ক্রস দেখাচ্ছে, তার মানে আপনি ইন্টারনেটে কানেক্টেড নেই, কোনো কারণে ইন্টারনেট আপনার নেই মেশিনে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এখানে যেতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এ ক্লিক করার পর আপনাকে এরকম বিভিন্ন আইকন দেখাবে। যেমন এখানে আমার যেমন এখন সাপোজ এটা হচ্ছে আমার ওয়াইফাই, মানে সরি, আমি যে জিও থ্রুতে কানেক্টেড আছি সেটা হচ্ছে এটা। এখানে রাইট ক্লিক করে স্ট্যাটাসে যেতে হবে, স্ট্যাটাসে গিয়ে ডিটেলসে যেতে হবে, তাহলে এখানে আপনি আইপি অ্যাড্রেস দেখতে পাবেন। দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ স্যার। এবং এই যে উপরেরটা, এই উপরেরটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। একটু আগে আপনাদের আমি বলেছিলাম যে অ্যাড্রেস দু রকমের হয়, একটা ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। এই উপরেরটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আর এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। বোঝা গেল? হ্যাঁ স্যার। IPv4 কেন থাকছে? হ্যাঁ, আইপি ভার্সন 4। এখন আমরা যে আইপি ভার্সন নিয়ে কাজ করি সেটা হচ্ছে আইপি ভার্সন 4। আইপি ভার্সন 6 আস্তে আস্তে আসছে মার্কেটে, এখনো পুরোপুরি আসেনি। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার জিও5 এর আইপি। ঠিক আছে? হ্যালো, মানে আমার ডিএনএস সার্ভার। বোঝা গেল? এই দেখুন আমার ডিএনএস সার্ভার, একটু আগে বলেছি আমার আইএসপি ডিএনএস সার্ভার। ঠিক আছে? হ্যালো। এইভাবে আমরা, ঠিক আছে? হ্যালো, শোনা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে? আর যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন হোয়াট ইজ মাই আইপি বলে দেখে নিতে পারেন। আপনারা নিজে নিজের মেশিনে করে দেখবেন হোয়াট ইজ মাই আইপি বললে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে পাবলিক আইপিটা। ঠিক আছে? পাবলিক আইপিটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে আমার পাবলিক আইপি কত, মানে কোন আইপি থ্রুতে আমি আইএসপির সাথে কানেক্টেড আছি। বোঝা গেল? বা ইন্টারনেটে কানেক্টেড আছি। ঠিক আছে? কি বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এগুলো হলো আইপি অ্যাড্রেস রিলেটেড ব্যাপার। এবার আমি একদম প্রথমে যে কোশ্চেনটা আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট এগুলোর মানে কি? ইন্টারনেট মানে তো আপনারা বোঝেন, তাই তো? হোয়াট ইজ ইন্টারনেট? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইন্টারনেট কিভাবে এসছিল দেখুন। ইন্টারনেট কিভাবে এসছে? ইন্টারনেট হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক। ইন্টারনেট কিন্তু এসছিল কোথা থেকে না, একদম প্রথমে ইউএস এর যেটা ডিফেন্স অর্গানাইজেশন, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক করেছিল যার নাম দিয়েছিল অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক বা আরপানেট। এই আরপানেটটা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্টের ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দপ্তর, তারা ফার্স্টে কতগুলো ডিপার্টমেন্ট, তাদের গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মেশিনগুলোকে কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল যার নাম ওরা দিয়েছিল আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক বা আরপানেট। পরবর্তীকালে সেই আরপানেটটা আস্তে আস্তে কিন্তু বিস্তৃত হলো। ঠিক আছে? এই আরপানেটটা কি হলো? বিস্তৃত হলো। ঠিক আছে? আগে সেটা ছিল মাত্র 4টে মেশিনের মধ্যে কানেক্টেড। তারপর 1972 সালের পর এই আরপানেটটা কিন্তু সারা পৃথিবীতে প্রথমে 23টা বিভিন্ন দেশের মেশিনের সাথে কানেক্টেড হলো। এবং যখনই এটা বিভিন্ন দেশের মেশিনের মধ্যে কানেকশন শুরু হলো তখন এর নাম হয়ে গেল ইন্টারনেট। বোঝা গেল? এবং পরবর্তী সময়ে এই ইন্টারনেটটা আরো প্রচুর মেশিনের সাথে কানেক্টেড হয়েছে। তার মানে ইন্টারনেটের জন্ম হচ্ছে কোথা থেকে? আরপানেট থেকে। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। তো এটাকে আমি বললাম ইন্টারনেট। ইন্ট্রানেট কি জিনিস? ইন্টারনেট হচ্ছে কোনো একটা কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক। অর্থাৎ একটা কোম্পানির ধরুন বিভিন্ন লোকেশনে অফিস আছে, তাদের নিজেদের মধ্যে তারা নিজেরা কি করলো না একটা নেটওয়ার্ক তৈরি করলো। এরকম নেটওয়ার্ককে আমরা বলবো ইন্ট্রানেট। বোঝা গেল? হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। দেখুন ইন্ট্রানেট ইজ ডিফাইন্ড অ্যাজ প্রাইভেট, প্রথম লাইনটা খালি মনে রাখবেন। ইন্টারনেট ইজ ডিফাইন্ড অ্যাজ প্রাইভেট নেটওয়ার্ক অফ কম্পিউটারস উইদিন অ্যান অর্গানাইজেশন। একটা কোম্পানির বিভিন্ন জায়গায় অফিস আছে ধরুন,
সাপোজ কোন একটা কোম্পানি কলকাতায় অফিস আছে, ব্যাঙ্গালোরে অফিস আছে, দিল্লিতে অফিস আছে, তাদের নিজেদের মধ্যে যে নেটওয়ার্কটা, এটাকে আমরা বলবো ইন্ট্রানেট। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এক্সট্রানেট, স্যার। এক্সট্রানেট হচ্ছে কোন একটা কোম্পানির ইন্টারনেট যখন অন্য একটা কোম্পানির, ধরুন যার সাথে ওর বিজনেস ট্রানজাকশন হচ্ছে, ধরুন সাপোজ একটা কোম্পানি কারো কাছ থেকে মেশিন কেনে, তো সেই কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে এই কোম্পানির ইন্টারনেটটা, মানে এই কোম্পানির যেটা নেটওয়ার্ক, সেটা ও কি করলো, কানেক্ট করে দিল। তাহলে ওই কোম্পানিকে ও নিজের নেটওয়ার্কের মেম্বার করে নিল। এই রকম নেটওয়ার্ককে আমরা বলবো এক্সট্রানেট। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে একজন আউটসাইডার যার সাথে বিজনেস ট্রানজাকশন হয়, তাকে ও নিজের নেটওয়ার্কে মেম্বার করলো, এরকম নেটওয়ার্ককে আমরা বলবো এক্সট্রানেট। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এগুলো হয়ে গেল আমি যেটুকু আজকে ইন্টারনেটের থিওরি সম্বন্ধে যেটুকু বলার সেটুকু বললাম। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। না স্যার। কোনো কোশ্চেন নেই, তাই তো? না স্যার। আচ্ছা, এবার আমি না স্যার। এই জায়গায় চলে আসি, কারণ পরের দিন আমরা ইন্টারনেটের সাথে আমরা HTML শুরু করব, ওই জন্য আমি একটু এগিয়ে নিচ্ছি। আর একটু এটা হচ্ছে, দেখুন এই যে আমার এই মেলটা আছে জিমেল, এখানে আমি বিভিন্ন মানে আপনাদের বিভিন্ন সেটিং বা এই ব্যাপারগুলো দেখিয়েছিলাম, তাই তো? দেখিয়েছিলাম তো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং এখানে দেখুন সি অল সেটিং এ গিয়ে আমি আগের দিন আপনাদের ভ্যাকেশন রেসপন্ডার বলে একটা জিনিস দেখিয়েছিলাম, মনে আছে? যে কোনো কারণে আপনি যদি ছুটিতে যান, আপনাকে যদি কেউ মেল পাঠায়, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে ভ্যাকেশন রেসপন্ডার কি করতে পারেন, অন করে দিতে পারেন। দেখিয়েছিলাম তো? হ্যালো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এখানে আমি আরো 2-3টে কাজ আপনাদের আমি বলে দিচ্ছি, একটু দেখে নিন। লক্ষ্য করুন, এখানে দেখুন ম্যাক্সিমাম পেজ সাইজ দেখতে পাচ্ছেন, সো 100 কনভার্সন পার পেজ। এটার মানে কি? হ্যালো, এটার মানে কি বলা যাবে? না স্যার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে একটা, মানে যে মেলের একটা পেজে হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কানেকশনটা চলে গেছে না? কানেকশনটা দেখতে পাচ্ছেন? না স্যার, ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে দেখতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখুন আগে আগে দেখুন এখানে শো 100 মানে কি করা আছে না, আমার ইনবক্সে গেলে আমি যে কটা মেল দেখতে পাবো, টোটাল মেল কটা দেখতে পাবো, 100টা। একটা পেজে কটা মেল দেখতে পাবো, 100টা। বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি আপনার মনে হয় যে না আমি একটা পেজে 50টার বেশি মেল দেখতে চাইছি না, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, 50 করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কি করে দেবেন, 50। ঠিক আছে, হ্যালো। বোঝা গেল? দিয়ে এখান থেকে সেভ হ্যাঁ চেঞ্জেস স্যার। করবেন। এখান থেকে কি করবেন, কি হবে, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বোঝা গেল? হুম। হ্যাঁ স্যার। নেক্সট দেখুন, যখন আমরা কোনো কিছু মেল বা কোনো কিছু পাঠাই, দেখবেন ও আমাকে একটা নির্দিষ্ট সময় দেয়, যার মধ্যে যদি আমি আনডু করে দিই তাহলে ব্যাপারটা ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল?
হ্যালো হ্যাঁ স্যার হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যেমন ধরুন আমি ইনবক্সে আমি যদি কোনো একটা মেলকে ডিলিট করি, ঠিক আছে, এই মেলটাকে যদি আমি ডিলিট করি, তো দেখুন এখানে এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাকে আন্ডু করার একটা নির্দিষ্ট টাইম দেয়। এর মধ্যে যদি আমি আন্ডু করে দিই তাহলে আর কাজটা হবে না। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই আন্ডুর টাইমটা আমি ইচ্ছা মতো বাড়ানো কমানো করতে পারি। দেখুন এইখানে আন্ডু কত করা আছে, 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যে আমি যদি আন্ডু না করি তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আমি ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারি। দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার এবার দেখুন এখানে আরো কতগুলো ইম্পর্টেন্ট অপশন, আমি ইম্পর্টেন্ট অপশন গুলো আগে দেখাচ্ছি। গ্রামার, স্পেলিং, অটো কারেক্ট। যদি দেখেন যে আপনি মেল লিখছেন, কম্পোজ মেলে লিখছেন, কিন্তু কোনো গ্রামার সাজেশন দেখাচ্ছে না, অর্থাৎ দেখবেন মেলে যদি আপনি ভুলভাল কিছু লেখেন, ও কিন্তু আপনাকে সাজেশন দেয় যে বানান ভুল হলে ও বলে দেয় যে আপনার বানান ভুল হচ্ছে। যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় তাহলে আপনাকে বলে দেয়। ঠিক আছে, অটো কারেক্ট, যেগুলো অটো কারেক্টে ওর গ্যালারির মধ্যে আছে সেগুলোকে ও নর্মালি অটো কারেক্ট করে দেয়। ইভেন আপনাকে রাইটিং সাজেশনও দেয় যে ঠিকঠাক কিভাবে লেখা যায়, মেলটার কিভাবে কি সেন্টেন্সটা কিভাবে লেখা উচিত। এগুলো যদি অফ করা থাকে তাহলে আপনি কিন্তু সেই সাপোর্টগুলো আপনি পাবেন না। অর্থাৎ কোনো সময় যদি আপনি কম্পোজ মেলে গিয়ে দেখেন যে এগুলো আপনি পাচ্ছেন না, তাহলে বুঝবেন যে এখানে সেটিং থেকে কি করা আছে, সাজেশনগুলো অফ করা আছে। অফ করুন। বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ ডেস্কটপ স্যার নোটিফিকেশন। ধরুন আপনি এত ব্যস্ত যে আপনার মেল হয়তো মানে মিনিমাইজ করা আছে। এবার কোনো মেল নতুন ঢুকলেই সঙ্গে সঙ্গে ডেস্কটপে একটা নোটিফিকেশন আপনি চাইছেন যাতে আপনি বুঝতে পারেন যে মেলটা এসছে, তখন আপনি আবার মেলটা খুলবেন। তো সেটা আপনি এখান থেকে করতে পারেন, ডেস্কটপ নোটিফিকেশন, এখান থেকে নিউ মেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, কিবোর্ড শর্টকাট। আমরা বিভিন্ন কিবোর্ড শর্টকাট আমরা ইউজ করতে পারি এখান থেকে। এই যে কিবোর্ড শর্টকাট এখান থেকে অন করে দিলে আমরা মেল পাঠানো, মেল রিসিভ করা ইত্যাদি বিভিন্ন শর্টকাট আছে। আপনি যদি লার্ন মোডে যান, এখানে কিন্তু এই দেখুন শর্টকাট গুলো আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? কম্পোজ, সেন্ড, দেখতে হ্যাঁ স্যার পাচ্ছেন? এগুলো আপনি পেয়ে হ্যাঁ যাবেন। স্যার হ্যাঁ স্যার তো সেইগুলো আপনি যদি চান সাপোর্ট, তাহলে আপনি এখান থেকে পাবেন। বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার অ্যাকাউন্টস অ্যান্ড এক্সপোর্ট, এখান থেকে আপনারা কি এটা পেতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ। এখান থেকে আপনি ইচ্ছে মতো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। পাসওয়ার্ড রিকভারি অপশন, অর্থাৎ বাই চান্স যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে একটা মেলের এখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন যে সেই মেল অ্যাড্রেসে আপনি ফরগেট পাসওয়ার্ড করলে সেই মেল অ্যাড্রেসে আপনাকে পাসওয়ার্ডটা ওরা পাঠিয়ে দেবে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ ঠিক স্যার আছে, এইগুলো আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, হ্যাঁ স্যার আমি এইটুকু রাখছি আজকে। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে, তাই তো? হ্যাঁ স্যার হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ আমি আরেকবার অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। ঠিক আছে, কেউ লেফট করবেন না। এক মিনিট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, আপনারা লেফট করে যান। থ্যাংক ইউ হ্যাঁ, আপনারা লেফট করে যান, সবাই সবাই লেফট করুন। সবাই লেফট করুন।
এই ওখানে কেউ হাত দিবি না কিন্তু আমাদের এত সব মানে না আমার মাথায় ঢোকে না। বাবা একটু লিখে দিতে কি অসুবিধা আছে? দেখছো তো যে পেশেন্টের কোনো ঠিক নেই সে কি কখন কি হচ্ছে কোথা থেকে শুনে যাচ্ছে? হ্যাঁ তো শোনা যায় তো আমি কি জানি রাস্তা থেকে